আমি আফনান। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনের স্টোরি আমি ইতোমধ্যে বেশ কয়েকটি আপনাদেরকে শুনিয়েছি এবং আপনারা সবাই এই স্টোরিগুলোর প্রশংসা করেছেন। এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে, এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। এই পুকুর কেন্দ্রিক যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, আশা করি সবারই ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয়, সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে, ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে, তাদের বংশ দাস। তারা অনেক দিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেকদিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে, আশেপাশে পুকুর কম থাকা, গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরও একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যেই মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। তো লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনাটি সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো,
সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার, মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো, ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল, সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবার বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি, কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকম ভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলোর তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা। ওই গ্রামের মুসলিম পাড়ার
একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসা থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা দুইজন গভীর ঘুমে ছিলেন। তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো, এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু তার মা ঘুমে থাকলেও ওনার আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে। তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানব আকৃতির কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি। কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল যে
কোনো একজন মানে খুবই ক্ষুধার্ত কোনো এক মানে মানুষ, শরীরের জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আব্দুল্লাহ বলেছে। যখন আব্দুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ ছেড়ে বের হয়েছে, বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আব্দুল্লাহর আর কিছু মনে নেই। গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আব্দুল্লাহ কোনো মতে জীবিত ছিল, তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের মিসিং বা বাচ্চা মিসিং মানে হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন, এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। তো 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেকদিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেব এই বিষয়টা বলেছে, উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা মানে সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন এই হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন, আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি মানে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন তিনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়, ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করে। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা
মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন, এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি। তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলো তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেওয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সবকিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিকভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত। যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় লিসেনার্স, আমরা মানুষের কাছ থেকে সেই ভয়ের ঘটনাগুলি উঠিয়ে আনার চেষ্টা করি যেটা সত্যিকার অর্থেই আমাদের নারীর সাথে সম্পর্ক রয়েছে। তার মানে হচ্ছে যে ঘটনাগুলি আমাদের বাংলাদেশের মাটিতে সাধারণত বেশি ঘটে থাকে, মানুষের খুব আমাদের কাছের মানুষদের যে ভয়গুলো, সেই ভয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাসেল ভাই কিন্তু এই কথাটি বলেছেন আপনাদেরকে যে সত্যি সত্যি আমরা কোনো গল্প বা পৌরাণিক কাহিনী বা মুভি উপন্যাস থেকে কোনো গল্প কালেক্ট করি না, আমরা মানুষের বাস্তব অভিজ্ঞতার নিরিখে যেই ভয়গুলো, সেই ভয়গুলি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হতে পারে কোনো গল্প ছোট, হতে পারে সেটা কমন, মানে এটা হয়ে যেতে পারে যে এই টাইপের গল্প আপনারা আগেও শুনেছেন, কিন্তু বাস্তব ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই একটার সাথে আর একটা কিছু অংশ মিলে যায়। প্রিয় লিসেনার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী, যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে ঘটনাটি, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল, এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। গত 135তম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে এটা আমাকে জানায় এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যে ওই ঘটনাটি শোনার জন্য। সো আমিও আর ওই লোকটি সংবরণ করতে পারি না, আমি রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনও মাছের ব্যবসা করেন, ওখানে এখনও মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরে
নাম ঠিকানা ওকে প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার ভিকটিম কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো কিভাবে মাছ কীভাবে চুরি হচ্ছে। ওনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন। কোনো ভাই পুরা ঘেরের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকেন। হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায়, একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলা দিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকে নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরো সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে জাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারা দৃশ্য দেখে ওই মেজো ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে তুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে, ওইভাবে
ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে, তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে। সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে ওনারাও খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে, যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই দুইজন, মানে মেজো ভাই দুইজনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে ওনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওনার পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে, ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও ওই রকম বুদবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। ওনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ভাই আর বেঁচে নেই। ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই, এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30 8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30 8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে। গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল, তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই, কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা 1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক ওনারা যেই রকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল, সেম ওইরকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে। তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে প্রচণ্ড মারা শুরু করেন ওনাকে এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা, উনি আর পারছিলেন না, সেরকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে, উনি যখন পড়ে যান ওর মধ্যে আর কি,
চিৎকার চেঁচামেচি যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু আসলে কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না। কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে। ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্য থেকে ওনাকে টেনে তোলেন উপরে। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল, উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। ওনাকে ভালো করে ওয়াশ করে ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন, সেইগুলো খেয়ে উনি ঘরে নিয়ে যে ওনাকে শুইয়ে দেওয়া হয়। এরপরে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে ওনার সাথে আরও কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন, যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেই পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটিই বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশপাশে একসময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলতো, এরকম বহু ঘটনা ঘটতো। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। সো এই সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টড়া তাৎক্ষণিকভাবে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজো ভাই সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্ত বমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়া হয়। মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ ওটি আর করতে যান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ টাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী, উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু ওনাদের গ্রামে বাড়ি, ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল, উনি একটা হেরিকান জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা, আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেওয়া হয়, ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নেই, কোনো সমস্যা নেই। উনি হেরিকেনটা বেডের পাশে নিয়ে যে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে, ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বেডের পাশে হেরিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব দাপাদাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে, ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে,
যেহেতু ওনাদের মাটির বাড়ি, ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে। ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান, এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসে। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানে অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরো জোরে চিৎকার করেন, এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়, ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন, এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান, তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না, হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে, উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায়, এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচণ্ড প্রহার করা শুরু করেন, ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন, তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন, ওনাকে অনেক পানি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন, এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবেই রাখার জন্য। যতদিন উনি এটা ঠিকভাবে রাখতে পারবেন, আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না। ওই বড় ভাই রাসেল ভাই এখনো বেঁচে আছে। ওর পর থেকে ছোটোখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না। উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই। উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন, উনি অঝরে কাঁদছিলেন যে উনি ওই ঘেরের ডিউটি দিতে যে 2 ভাইকে হারিয়েছেন, ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে। সো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মঞ্জুরুল হাসান, আমি জেলা লালমনিরহাট থেকে বলছি। মূলত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি এবং বলতে যাচ্ছি, ঘটনাটা অনেক ভয়াবহ, শুনলে আপনাদের সবারই
ভালো লাগবে। ঘটনাটা কোনো মিথ্যার আশ্রয় নেই। যেটা ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা আমাদের বাড়ির পাশেই এক প্রভাবশালী দাদু আছে, তার বাড়ির এই ঘটনা। আমি সেটাই বলতে চাচ্ছি। তাহলে শুরু করা যাক। সেই দাদুরা ছিল 3 ভাই। তার বিশাল সম্পদ ছিল। এখন দাদু ছিল একদম মূর্খ, কোনো লেখাপড়া তিনি করতেন না, তিনি সংসারের হাল ধরতেন। তার ছোট যে 2 ভাই আছে, সে 2 ভাইও মোটামুটি অনেক লেখাপড়া শিখেছে। আর তিনি সংসারের যাহা যাবতীয় আশেপাশে ক্ষেত খালা, চাষবাস, বাড়ির সংসারিক তার ওই দাদুই করেছেন, তার বড় ভাই। আর নিজেই এভাবে পরিশ্রম করে তার 2 ছোট ভাইকে ভালো স্কুলে লেখাপড়া করাতেন। লেখাপড়া শেষ করে তারপরে তিনি একদিন ওই চিটামনে 3 নাম্বার, সেটা ঢাকাতে ভালো এক কোম্পানিতে চাকরি পায়। আর যেটা 2 নাম্বার দাদুর ভাই, সেটা বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার স্কলারশিপ পায়। তিনি এখন বিদেশের বাসিন্দা। তিনি সেখানেই থাকে। কিছুদিন পরে দেশে আসার পরে তিনি বিয়ে করেন। বিয়ে করার পরে তার ফ্যামিলিও নিয়ে বিদেশে যায়। সেখানে সে অনেক দিন যাবৎ সেখানে রয়ে যাওয়ার পর তার ঘরে 2টা বাচ্চা আসে, একটা মেয়ে একটা ছেলে। এখন মূলত কথা হচ্ছে, এখন দাদুর ভাই বিদেশে সেটেল হয়ে গেছে। দাদুর 3 নাম্বার ছোট ভাই, তিনি ঢাকায় ভালো এক কোম্পানিতে জব করেন। এখন এই এত বছর তিনি সংসারটা একাই সামলাইতেন। এখন ওই দাদু বিয়ে করেন। বিয়ে করার পরে তার ঘরে 5টা সন্তান জন্ম নেয়, 5টাই ছেলে আর বেটি 4 জন ওই দাদুর। এখন সেই দাদু কিন্তু একদম মূর্খ। তার ছেলে 5টার মধ্যে 4টায় সরকারি স্কুলের মাস্টার। এখন তার 3 নম্বর যেটা, সেটা না, এটা আরো একটু আড়াইছি, মানে সবার প্রথম যেটা সেটা সেনাবাহিনীতে। তারপরেরটা ভেলাবাড়ি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে। তারপরেরটা লালমনিরহাটে আছে। আর তারপরেরটা আছেন কুমড়িহাট স্কুলে। আর যেটা মানে লেখাপড়া কম করছে, সেটা বাড়িতে মোটামুটি সংসার করে উনিও অনেক কিছুই করছেন। এখন লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে এই সংসারে যে জমাজমি আছে, এখন এই দাদু হঠাৎ করে একদিন মারা যান। দাদি এখনো বাইসে আছে। তখন ওই দাদুর ভাই যেটা ছোট, সেটা ঢাকার থেকে আসে, যেটা 2 নম্বর সেটা বিদেশ থেকে আসে। আসার পরে বাড়িতে বসার পরে ডিসিশন নেয়, এতদিন যাবৎ, আজ প্রায় 50 বছর যাবৎ আমাদের বিশাল সম্পত্তি আমার ভাইকে আমি ছেড়ে দিছি। সে আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, বিদেশ যাওয়ার সুযোগ করে দিছে। তখন তিনি ভাইকে দিয়েছে, ভাস্তার ঘর তো সে দিবে না। এবং তখন 2 ভাই তখন সিদ্ধান্ত করলো, ভাতিজার ঘরে 5টা ভাতিজার ডাক দিল, সম্পদ তারা ভাগ করবে। ভাগ করার পরে 3 ভাগ করে 3 ভাইয়ে 1 ভাগে আবার দাদুর 5 বেটায় ভাগ করে নেয়।
আর দাদুর যে ছোট দুই ভাই দাদু, তারা দুইজনকার সম্পদ দুইজনে মানে ভাগ করে নেওয়ার পরে সেটা ভাস্তার ঘরকেই দিয়ে যায়, তোরা চাষাবাদ করে খাও, আমরা যখন আসবো তখন নিয়ে নেব, মাঝে সাঝে আসলে আমাদেরকে একটু আপ্যায়ন করিয়েন। তারা সবসময় ঢাকা থেকে দাদু আসে, বিদেশ থেকে 2-3 বছর পর পর দাদু ফ্যামিলি নিয়ে আসে, আসার পরে ভালোই সম্মান তাদেরকে করে। আর যে বাড়িতে ওরা ছিল দাদু, বড় দাদু, বাড়িটা ছিল বিশাল বড়, মিনিমাম 60% জায়গার মধ্যে বাড়ি, আবার 60% জায়গার মধ্যে তার সুপারি বাগান। এই বাড়িতে এক এক সময় অনেক লোকজন ছিল। সে বাড়িতে প্রতিদিন নিয়মিত 8 থেকে 10 জন লোক কাজের লোক কাজ করত। আর এখন সেই বাড়িতে শুধু সাপ, শিয়াল আর ভূত পেতনির আড্ডা হয়েছে। সে বাড়িটাতে কোনো লোকজন এখন আর থাকে না, কারণ 5টা বেটায় 5 জায়গায় বাড়ি করছে। 2 দাদু বাহিরে থাকেন, আর একজন পাশে অন্য নতুন বাড়ি করেছেন, সে জায়গায় থাকে। পুরানা বাড়িতেই কোনো লোক থাকে না। দিন হলেও মানুষ 2 জন যাইতে সাহস পায় না, সন্ধ্যা হলে তো তাও পায় না। তার কারণ অনেক বড় বাড়ি, একদম জঙ্গলে ভরে গেছে, সুপারি বাগান। দিনের মধ্যে শিয়াল আসে, ঘরের মধ্যে শুয়ে থাকে। এইসব মানুষ দেখে ভয়ে আতঙ্ক হয়ে যায় এলাকার মাঝে। সেই বাড়িতে এখন মরিচিকাও পা দেয় না। আমার ঘটনাটা এ পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 123তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 2টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা 2টি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারাও আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে afnanthehorrorlbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে থাকুন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLBD afnanthehorrorlbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে পাঠিয়েছেন আব্দুর রহিম। ঘটনাটি উনি ওনার নানির মুখে শুনেছেন। ঘটনাটি ওনার নানির সাথেই ঘটেছিল। সময়কালটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগে। তখন ওনার বয়স 13-14 বছর। ওই সময় কিন্তু গ্রামে বিনোদন বলতে এই যাত্রাপালা, এছাড়া কিন্তু ওইরকম ভাবে বিনোদন পাবার কোনো সুযোগ থাকতো না। শহর এলাকায় তো বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল। ওই সময়ে যারা যারা সিনেমা দেখার সুযোগ পেতেন যেতেন। গ্রামে মাঝে মাঝে ওই সময়ে যেই ধরনের প্রজেক্টর ছিল, এখনকার আধুনিক প্রজেক্টর কিন্তু তখন ছিল না। তখনকার প্রজেক্টরগুলো ভিন্ন। মাঝে মাঝে এই ছোট আকৃতির প্রজেক্টর নিয়ে আসা হতো। এটাও কিন্তু বেশ ব্যয়বহুল ছিল। যে একটু ধনী ফ্যামিলি আছেন তারা এটা নিয়ে আসতেন। ওই গ্রামে রাতের বেলা প্রজেক্টরে সিনেমা দেখানো হবে। এখন এই যে নানি তো যাবেন। যখন নানি তার বাবাকে বললেন, ওনার বাবা বললেন যে না, কোনোভাবেই যাওয়া যাবে না, মেয়ে মানুষ এত রাতের বেলা, এই সিনেমা শেষ হতে হতে দেরি হয়ে যাবে, আমরাও ওখানে কেউ যাচ্ছি না, তোমাকে যেতে হবে না। এদিকে নানির তো মন খারাপ, উনি দেখতে যাবেনই। ওনার বাসার কাছাকাছি ওনার আরেকজন বান্ধবী আছে, তার নাম হচ্ছে রাবেয়া। তো আমরা রাবেয়াকেও নানি বলে সম্বোধন করব। তো উনি রাবেয়া নানিকে বললেন যে রাবেয়া তুই যাবি নাকি?
তখন এই রাবেয়া নানি বললেন যে হ্যাঁ আমিও যাব। এদিকে এই রাবেয়া নানিও উনি ওনার বাবার কাছ থেকে অনুমতি চেয়েছেন, তার বাবা অনুমতি দেয়নি, যে না যাওয়া যাবে না। কি করা যায়? দুজন মিলে বুদ্ধি করেছেন যে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আমরা বের হব। কেননা ওই সময়ে মোটামুটি সন্ধ্যার পর থেকে এশার আজানের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে ফেলতো, এশার নামাজ পড়ে সবাই শুয়ে পড়তো। আর রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত, পরের দিন জুম্মাবার। আর মোটামুটি সবাই তো শুয়ে পড়েছে এমন একটা সময়। তখন এই দুইজন যাবার একটা চিন্তা করেছেন। কথা ছিল এই যে রাবেয়া নানি উনি এসে এই যে আব্দুর রহিম ভাইয়ের নানিকে ডাকবেন। আব্দুর রহিম ভাইয়ের নানির নাম ছিল মিম, মানে ওনার ডাক নাম ছিল মিম। এই মিম নানিকে ডাকবেন। সত্যি রাতের বেলা আস্তে আস্তে ওই রাবেয়া নানি ঘর থেকে বের হয়ে এসে এই মিম নানির ঘরে যে মানে জানালা, এই জানালায় টকটক করে টোকা দিয়েছেন। তো ওনাদের যে ঘর, ওই জানালায় কিন্তু শিক ছিল না, অর্থাৎ জানালার যেই পাল্লা এটা খুললে কিন্তু অনায়াসেই বাইরে বের হওয়া যেত। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। মিম নানি ওই জানালা দিয়ে বাইরে লাফ দিয়েছেন। তো যখন লাফ দিয়েছেন তখন মিম নানি বুঝতে পারলেন ওনার এক পায়ের নিচে বড় আকৃতির একটা ব্যাঙ পড়ে গেছে। বড় সাইজের ব্যাঙ তো বিভিন্ন জায়গায় থাকে। এই ব্যাঙটা যখন পায়ের নিচে পড়েছে, ব্যাঙটা তার মতো করে একটা শব্দ করেছে, আর ওই পায়ের চাপা খাওয়ার কারণে ব্যাঙটা ওখানেই মারা গেছে। মিম নানি আর রাবেয়া নানি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন নাই, কারণ এরকম উপর থেকে লাফ দিয়েছেন, পায়ের নিচে পড়ে মারা গেছে, এটা নিয়ে তো ওরকম দুশ্চিন্তা করার কিছু নেই। তো ওনারা চলে গেছেন সেখানে। ওনারা যখন ঘর থেকে বের হয়েছেন তখন রাত 9টা বাজে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাত 9টা তেমন কোনো রাত না হলেও ওই সময়ের গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে রাত 9টা কিন্তু অনেক রাত। তো ওনারা দুজন কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে, এটা দূরত্ব আধা কিলোমিটারের মতো, এটা যে অনেক দূর এটাও বলা যাবে না, বা আধা কিলোমিটার থেকে কিছুটা বেশি হতে পারে। তো ওনারা গিয়েছেন, ওখানে যাওয়ার পর দেখলেন যে আশেপাশের বাড়ি থেকেও মহিলারা আসছেন, বাচ্চারাও আসছেন, পুরুষরা আছেন আর এক পাশে। তখন ওই যে ওই ছোট প্রজেক্টরে সামনে পর্দা দেয়া থাকে, সাদা এক ধরনের পর্দা, আমরা দেখেছি প্রজেক্টরে যে ধরনের কাজগুলো হয়ে থাকে ওই সময় প্রেক্ষাপটে যেরকমটা ছিল আর কি। তো প্রজেক্টরে সিনেমা দেখানো হচ্ছে, তো ওনারাও দেখেছেন। মোটামুটি প্রায় 2.5 ঘন্টা প্লাস এরকম একটা সময় সিনেমা ওনারা দেখার পর এখন যে যার মতো তো বাড়ি চলে যাবে। এদিকে এই রাবেয়া নানি আর মিম নানি ওনারা দেখেন যে ওনাদের বাড়ির আশপাশ থেকে কেউই আসে নাই, সবাই তো যে যার মতো বাড়িতে চলে গেল। যেই বাড়িতে এটা আনা হয়েছে তারাও এই জিনিসটা ক্লোজ করে ঘরে নিয়ে গেছেন। এখন ওনারা তো এই দুজন ছাড়া ওই দিকে যাওয়ার মতো কোনো লোকজন নাই। কি আর করা, যেহেতু দুজন ছিলেন দুজনই হাঁটা ধরেছেন। তো ওনারা যে পথ দিয়ে আসলেন, পথের একটা জায়গায় একটা মোটামুটি সাইজের বট গাছ আছে। তো ওই বট গাছের নিচে কিন্তু অনেকেই বসে বিশ্রাম নেয়, বাঁশ দিয়ে একটা মাচাও তৈরি করা আছে, ওখানে বসার জন্য পাশে একটা পুকুর রয়েছে। ওনারা চিন্তা করলেন যে এখানে একটু বসি, জিরিয়ে নেই, দেখি কোনো মানুষজন আসে কিনা। মিনিট 10 বসলেন, বোঝা গেল যে কেউ আর আসবে না, সবাই ঘুমিয়ে পড়ছে, রাত তো তখন অনেক হয়ে গেছে। ওনারা 9টার সময় রওনা দিয়েছেন, অতটুকু যেতেও তো তাদের সময় লেগেছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়েছেন, প্রায় 40-45 মিনিটের মতো ওনারা সময় নিয়েছেন ওখানে যেতে। যাওয়ার পর সিনেমা শুরু হয়েছে, ধরলাম যে রাত 10টার দিকে এটা চালু করা হয়েছে, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 3 ঘন্টার সময় যদি আমরা ধরি। তারপর আবার হেঁটে আসছেন, তার মানে রাত প্রায় 2টোর কাছাকাছি বাজে, এমন একটা সময়। তো দুজন বসে আছেন, এমন সময় দুজন মিলে বুদ্ধি করছেন, একে অন্যকে বলছেন যে আচ্ছা এই পথেই কিন্তু একটা বড়ই গাছ আছে, একটা কাজ করলে কেমন হয়, এই বড়ই গাছ থেকে আমরা কিছু বড়ই কুড়াই, কারণ ওই ভোরবেলা তো আর ঘুরে আসতে পারবো না, এই সুযোগে কিছু বড়ই কুড়িয়ে নিয়ে যাই একবারে। ভোরবেলা তো দেখা যাবে যে অন্য লোক চলে আসছে, তারা কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো ওই সময়টা কিন্তু বড়ই পাকার সময় ছিল আর কি। তখন দুজন মিলে পরামর্শ করলেন, হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা এই বড়ইটা একবারেই কুড়িয়ে নিয়ে যাই। এরকম চিন্তা করতে করতেই হঠাৎ করে দেখেন যে দূর থেকে একটা হারিকেনের আলো ভেসে আসছে। মানে ওনারা যেই পথের দিকে যাবেন, ওনাদের বাড়ির দিকে যাবেন, ওই দিক থেকে একটা হারিকেনের আলো দেখা যাচ্ছে।
হারিকেনের আলোটা যতটুকু কাছাকাছি আসছে মনেই হচ্ছে যে হারিকেনের আলোটা একজন ব্যক্তি ধরে রেখেছেন, একজন মানুষই হবেন এরকমই ধরে রেখেছেন আর কি, ভূত প্রেত বলে কিছু মনে হচ্ছে না। একটা পর্যায়ে বোঝা গেল এটা আর কেউ না, এটা হচ্ছে এই যে রাবেয়া নানি তার বাবা। রাবেয়া নানির বাবা উনি পরবর্তীতে কি মনে করে ওই বেশ অনেক রাতেই রাবেয়া নানির ঘরে গেছেন, দেখেন যে রাবেয়া নানি নেই। তখন তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি হয়েছে, যে এ তো নিশ্চয়ই সেই সিনেমা দেখতে গেছে। তো যেহেতু দেখতে গেছেই, উনি চিন্তা করছেন যেহেতু দেখতে গেছেই, এখন আর মাঝপথে ওই সময় ওকে তুলে আনা ঠিক হবে না, শেষ হোক। ওনার একটা আইডিয়া ছিল কখন শেষ হতে পারে। এরপর উনি ওই হারিকেন নিয়ে বের হয়েছেন। তো এসে বলতেছেন যে এই কিরে তোরা এখানে বসে আছিস কেন ওই বট গাছের নিচে? তখন ওনারা বলতেছেন যে সিনেমা দেখা তো শেষ, আসার পথে কোনো লোকজন পাইনি। তখন এই যে রাবেয়া নানির বাবা যিনি, উনি বলতেছেন যে মারে এত রাত্রে বাসায় যাবি, তোর বাবা কি জানে বের হয়েছিস? বলে না, জানে না তো। তখন উনি বলতেছেন তাহলে একটা কাজ কর, চল আমার বাসায় চল, তোরা দুজন একসাথে ঘুমিয়ে থাক, সকালে আমি তোকে বাসায় দিয়ে আসবো আর বলে আসবো, তখন তোকে কিছু বলবে না। তখন আবার এই মিম নানি বলতেছেন না কাকা, আমি আসলে বাসায় যেতেই হবে, রাত্রে যদি ফিরি নাই এমন কথা বাবা জানতে পারে তাহলে কিন্তু আপনার বলায়ও কাজ হবে না, কারণ ওনার হুকুম অমান্য করে বাইরে বের হয়েছি, বিষয়টা ভালো হয় না, আমি বাসায় চলে যাই। তখন উনি বলছেন ঠিক আছে চল, আমি যতটুকু পারি এগিয়ে দিয়ে আসি। কথাবার্তা বলতে বলতে একটা জায়গায় এসে এই রাবেয়া নানি তার বাবার সাথে তার বাড়ির দিকে চলে যান, আর এই যে মিম নানি উনি ওনার বাড়ির দিকে যেতে থাকেন। তখন কিন্তু বাসাটা মোটামুটি একদম কাছেই ছিল, মানে দেখা যাচ্ছে। হঠাৎ করে কি হয়, এই যে রাবেয়া নানি উনি ঘুরে এসে এই মিম নানিকে বলছেন মিম চল বড়ই গাছের কাছে যাই। তখন এই মিম নানি বলতেছেন হ্যাঁ রে রাবেয়া, তুই না তোর আব্বার সাথে চলে গেলি আবার আসলি? বলে হ্যাঁ, আমি আব্বাকে বলছি যে আমরা তো একটা চিন্তা করছিলাম যে বড়ই পারবো, মানে বড়ই কুড়াবো যেগুলো পড়ে গেছে, কারণ ভোরবেলা তার আসতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে বললে আর উঠতে পারবো না, তো এই জন্য বড়ই কুড়িয়ে নিয়ে আসি। তখন আমার বাবা বলছেন যে ঠিক আছে যা তাহলে। এই কথা শোনার পর মিম নানির কিছুটা খটকা লাগলেও তারপর আবার চিন্তা করলেন ঠিক আছে যাই, বড়ই গাছ তো কাছেই, চলে যাই ওইখানে। তো উনি তখন এই রাবেয়া নানির সাথে ওই বড়ই গাছের নিচে গেছেন। বড়ই গাছের নিচে যাওয়ার পর ওনারা দেখলেন যে বড়ই গাছের নিচে বেশ কিছু বড়ই পড়ে আছে। তো ওনারা কি করেছেন, ওই বড়িগুলো তোলা শুরু করেছেন। তো ওনাদের যে ওড়না ছিল ওই ওড়নার একটা অংশে ওই বড়িগুলো তুলছেন। বড়িগুলো তুলতে গিয়ে একটা জিনিস খেয়াল করলেন এই মিম নানি, সেটা হচ্ছে এই যে রাবেয়া নানি উনি বড়ই তুলছেন, মনে হচ্ছে এত দ্রুত তুলছেন। অনেক সময় আমরা যদি কোনো ভিডিওর স্পিড বাড়িয়ে দেই, অনেক দ্রুত গতিতে স্পিডটা হয়ে যায়, তখন আমরা দেখি না ওই ভিডিওতে থাকা সবকিছু অনেক দ্রুত গতিতে চলছে। মনে হচ্ছে এই যে রাবেয়া নানি অনেক দ্রুত গতিতে বড়ই তুলছেন, এত দ্রুত গতিতে তুলছেন যেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আর উনি বড়ই তুলে যেখানে রাখছেন ওখানে অনেকগুলো বড়ই জমা হয়ে গেছে। এত দ্রুত গতিতে বড়ই তোলা দেখে তখন মিম নানির সন্দেহ হয়, ওনার বয়স 13-14 বছর হলে কি হবে, এতটুকু সেন্স তো তার ছিল যে এত দ্রুত কেউ আসলে বড়ই তুলতে পারে না। আর ওই সময় চাঁদের আলো যতটুকু ছিল বোঝা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। উনি খেয়াল করলেন যে এই যে রাবেয়া নানি উনি শূন্য থেকে সামান্য কিছুটা উপরে, উনি হাত পা নাড়াচাড়া করছেন, পায়ের কদম ফেলছেন, ঠিক যেভাবে আমরা মাটির উপর হেঁটে যাই, তবে ওনার পা এই মাটি থেকে কিছুটা শূন্যে। আর আরো একটা ব্যাপার হচ্ছে ওনার পায়ের যে গোড়ালিটা এটা উল্টো দিকে, যেমন আমরা শুনি না যে এই ভূত পেতনিদের পা উল্টো দিকে ঘোরানো থাকে, ওই রকম। তো এইটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। কিন্তু এখন ভয় পেলে কি হবে, উনি যদি এটা বুঝতে পারেন যে এখন মানে ওই জিনিসটা যদি বুঝতে পারে যে সমস্যা হয়ে যাবে না, তখন উনি এটা বুঝতে দিচ্ছেন না। উনি বলতেছেন যে আরে রাবেয়া যা হওয়ার হয়েছে, চল বাড়িতে যাই। কিন্তু ওই রাবেয়া নানির যে অবয়বটা সে বলছে আরে না, আরো কিছুক্ষণ তোল, সময় আছে তো, এখনো অনেক সময় আছে। তখন এই মিম নানি বলছেন না রে, আমি আর তুলবো না, আমার যা হওয়ার হয়েছে, আমি এখন বাসায় যাব। তো এরকম বলতেছেন আর কি, এরকম মানে মিম নানি বলতেছেন। আর ওইদিকে ওই জিনিসটা বলতেছে যে না আরো তোল, আরো তোল, আরো অনেক বড়ই আছে, ওই সামনের দিকে গিয়ে দেখ আরো অনেক বড়ই আছে।
তো অন্ধকারের ভিতরে সামনের দিকে বড়ই আছে, এটা তো রাবেয়া নানির জানা থাকার কথা না। তখন কি করবেন উনি তো বুঝতে পারছেন যে এখন কি করি, একটা ফাঁদে তো পড়ে গেছি। এদিকে বাড়ির লোকজনও জানে না, একদম বাসার কাছ থেকে আবার এদিকে ঘুরে আসেন, এখন কি করা যায়। তখন এই যে মিম নানি উনি ওইখান থেকে উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়। তবে ওইখান থেকে উনি যে কোন দিক দিয়ে দৌড় দিয়েছেন ওনার মাথায় আর ওটা কাজ করছে না, কারণ বাসা থেকে তো কিছুটা দূরেই আসছেন, ওইখানে তো বড়ই গাছ। উনি যে পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথে কিন্তু একটা স্কুল ছিল, ওই স্কুলেই কিন্তু আবার ওনারা লেখাপড়া করতেন। ওই সময় হয়েছে কি, ওই স্কুলের যিনি দারোয়ান তার হাতে একটা স্টিলের টর্চ লাইট ছিল। তো উনি টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে দেখছিলেন যে কেউ আছে কিনা। এই আলোটা খেয়াল করেছিলেন এই মিম নানি। উনি দূর থেকে চিৎকার দিয়ে বলছেন, চাচা চাচা আমি মিম, আমি মিম। এদিকে ওই যে দারোয়ান যিনি, উনি যে টর্চ লাইট আশেপাশে মারছিলেন যে আশেপাশে কেউ এলো কিনা, তখন টর্চ লাইটটা ওইদিকে ধরেছেন। ধরার পর দেখতে পেলেন যে এই যে মিম নানি এগিয়ে আসছেন। তখন উনিও এগিয়ে গেছেন, কিরে মা তুই এত রাতের বেলা এখানে কি? তখন ওই ভয়ে তো এমন ভয় পেয়েছেন, শরীর কাঁপছিল থরথর করে, ওই অবস্থাতেই খুলে বললেন। তখন এই যে যিনি দারোয়ান ছিলেন উনি মিম রানীকে ওই রাত্রে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, তখনও বাড়ির লোকজন জানেই না যে মিম রানী ঘরেই নেই। ওনার ডাকাডাকি শুনে বাড়ির কয়েকজন বাইরে বের হয়ে আসে, এর মধ্যে তো এই মিম রানীর বাবাও ছিলেন। এসে দেখে এই অবস্থা, মেয়ে থরথর করে কাঁপছে। ওই অবস্থাতে ওনার জ্বর চলে আসছে আর কি, মানে নানির জ্বর চলে আসছে। আর যখনই ঘরের মধ্যে ঢুকছেন আর মিম নানি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে জ্বর যেহেতু চলে আসছে, বাড়ির লোকজন বুঝতে পারলেন যে এই জ্বর তো আসলে সাধারণ যে চিকিৎসাতে ভালো হবে না, ঝাড়ফুঁক করাতে হবে। নিশ্চয়ই ভয় পেয়েছে, আর ওই দারোয়ানও বলেছে যে ও ভয় পাইছে। তো ওই সময় আর বিস্তারিত তেমন কথা ওই দারোয়ান বলেন নাই, রাত হয়ে গেছিল। তো বাড়ির লোকজন তো বুঝতে পারছে যে ভয় পেয়ে এরকমটা হয়েছে। সকালবেলা যখন হুজুর নিয়ে আসা হয় তখন ওই হুজুর ঝাড়ফুঁক করলেন। এখন এইখানে একটা ঘটনা ঘটে গেছে, তা হলো যে এই যে মিম নানি উনি যখন জানালা থেকে লাফ দিয়েছিলেন, লাফ দেওয়ার পর একটা ব্যাঙের উপর ওনার পা পড়েছিল, যার কারণে ব্যাঙটা মারা গিয়েছে। মূলত এই যে মিম নানি উনি যে ব্যাঙটাকে মেরে ফেলেছেন এটা একটা জিনের সন্তান ছিল, বাচ্চা বয়সী একটা সন্তান ছিল আর কি। এই জিনটা মারা যাবার কারণেই এরা খুব ক্ষিপ্ত হয়েছে, অসাবধানতাবশত হলেও তারা খুব ক্ষিপ্ত হয়েছে। তাই এই মিম নানিকে ক্ষতি করার জন্যই এই কৌশল অবলম্বন করেছে। যখন রাবেয়া নানি তার বাবার সাথে চলে গিয়েছে ওই সময় পর্যন্ত কিছু করতে পারছিল না। যখন তারা বট গাছের নিচে বসেছে তখন কিন্তু পরিকল্পনা করে ফেলেছে এখন ক্ষতি করব। এমন সময় ওই রাবেয়া নানির বাবা চলে আসে, জন্য করতে পারেনি। রাবেয়া নানির বাবা যখন রাবেয়া নানিকে নিয়ে একটু দূরে সরে গেছে তখনই একটা জিন সে এই রাবেয়া নানির সুরত ধরে তাকে ওই বড়ই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে গেছে। আর এরপরই ক্ষতি করবে এমন একটা পর্যায়ে, বিশেষ করে ওই বড়ই তুলতে তুলতে অন্য আর একটা সাইডে নিয়ে যাওয়ার পরই ওনার বড় ধরনের একটা ক্ষতি করবে, এরকম একটা পরিকল্পনা ছিল। এর মধ্যে এই মিম নানি তো টের পেয়ে গেছেন, উনি উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন। আল্লাহর কি ইচ্ছা ওই সময় এই যে দারোয়ান চাচাও উনিও আবার টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন, যার কারণে ওরা ওরকম ভাবে ক্ষতি করতে না পারলেও নানির উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছিল, যার ফলে ওনার শারীরিকভাবে অনেক অসুবিধা হচ্ছিল। তবে আল্লাহর রহমতে হুজুর ওনার অনুগত যে জিনগুলো ছিল তাদেরকে দিয়ে ওই জিনদেরকে অনুরোধ করিয়ে একটা পর্যায়ে এই বিষয়টা সুরাহা করতে সক্ষম হন। তবে ওরা বলেছিল যেহেতু একটা জান চলে গেছে, যাদের বিনিময়ে একটা সাদাকা দিতে হবে। সাদাকাটা কি? একটা খাসি সাদাকা দিতে হবে। ঠিক এমন একটা জায়গায় দিতে হবে যেই জায়গার নাম আমরা বলবো। তো ওইখানে কাছাকাছি একটা জায়গা ছিল, নাম হচ্ছে বালুর ঘাট। এই বালুর ঘাটের একটা জায়গায় এই জিনিসটা দিয়ে আসতে হবে, এবং দিয়ে আসতে হবে এই মিম নানিকেই। এখন মিম নানি যাবেন, যদি ওনার কোনো ক্ষতি হয় তখন তারা বলেছে না কোনো ক্ষতি হবে না, যেহেতু বিষয়টা সুরাহা হয়ে গেছে আমরা কোনো ক্ষতি করব না। অসাবধানতাবশত হয়ে গেছে, অসাবধানতাবশত যদি মানুষও মানুষকে মেরে ফেলে, যেই পরিবারের লোক মারা গেল তাদেরও তো ক্ষোভ থেকে যায়, তারাও কিন্তু অনেক কিছু যুক্তি দিয়ে বুঝালেও বুঝতে চায় না। জিনেদের মধ্যে তো এটা হবেই, যেহেতু আমরা বিষয়টা মেনে নিয়েছি আর কোনো সমস্যা হবে না। সত্যি তাই। পরে ওই রাতের বেলা না,
মানে ওই খাসি যখন রেডি হয়ে যায় এরপরে, মানে নির্দিষ্ট কোনো দিন ছিল না বা এমন কোনো সময় ছিল না, রাতের বেলা যেতে হবে, রাত 11টা-12টার দিকে গেলেই হবে। তো কাছাকাছি জায়গা পর্যন্ত পরিবারের অন্য সদস্যরা গেলেও একটা পর্যায়ে গিয়ে ওই মিমনানি নিজেই ওই খাসির দড়ি ধরে টানতে টানতে ওই বালুরঘাটের একটা জায়গায় গিয়ে ওই দড়ির সামনের দিকে যে খুঁটো রয়েছে এটা মাটিতে পুঁতে দিয়ে চলে আসেন। পেছন দিকে তাকানো বারণ না থাকলেও উনি বুঝতে পেরেছিলেন যখনই ওই খাসি থেকে উনি মোটামুটি 100 ফুট দূরে এসেছেন তখন ওই খাসির একটা আত্মচিৎকার, এরপরে আর কোনো শব্দ হয়নি। পরবর্তীতে ওখানে গিয়ে খাসির রক্ত, কোনো অন্য কোনো মানে মাংসের কোনো অংশ কিছুই পাওয়া যায়নি। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর একটা বিষয়, সেটা হলো এটা পরবর্তীতে জানা গিয়েছিল, এটাও খুব অদ্ভুত একটা বিষয়, তা হলো এই যে রাবেয়া নানি উনি যে ওনার বাবার সাথে আসলেন, আসলে কি ওইটা ওনার বাবা ছিল? এই বিষয়টা এখানে একটা রহস্য, এটা অনেকদিন যাবৎ ওই ফ্যামিলির লোকজন স্বীকার করেনি বা কোনো একটা কারণে বলেনি। তা হচ্ছে এই যে রাবেয়া নানির যিনি বাবা, এটাও নাকি অরিজিনাল বাবা ছিল না। মূলত রাবেয়া নানিকে বাড়ির পথ পর্যন্ত নিয়ে এসে একটা গাছের নিচে রেখে এই জিনিসটা নাকি চলে যায়। একদম বাড়ির কাছাকাছি তো রাবেয়া নানি তার বাবা মনে করেই পরে আবার যখন তার সেন্স ফেরে ঘরে চলে গেছেন। আপনার বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেসও করেন নাই, উনি চিন্তা করছেন বাবা হয়তো আমাকে এখানে বসিয়ে রেখে ওয়াশরুমে গিয়েছে। আর ওনার যখন জ্ঞান ফেরত এসেছে তখনও দেখেন অন্ধকার, উনি মনে করেছেন যে আমি তো বাড়ির কাছেই আছি, ঘরে চলে যাই। এটা পরবর্তীতে বুঝতে পেরেছিলেন ঘটনাটাকে, উনি তো ওনার ঘরে চলে গেছেন, পরে ওনার বাবাকে কিছু জিজ্ঞেস করেন নাই। মূলত এইটাও নাকি একটা অশরীরী ছিল, মূলত এটা যুক্তি করে রাবেয়া নানির থেকে মিম নানিকে আলাদা করার পরিকল্পনা করেছিল এবং অনুরোধ করেছিল, চল আমার সাথে চল, দুজন একসাথে থাকবি, সকালে দিয়ে আসবো। তখন যদি যেত তাহলে আরো বিপদ হতো। মানে এইখানে মজার একটা ব্যাপার, ওই জিনিসটা রাবেয়া নানিকে একটা গাছের নিচে রেখে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিল। আর এই ঘটনাটাও জানা গিয়েছিল অনেক পরে। এটাই হচ্ছে এই ঘটনার অন্যতম আর একটা টুইস্ট। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের হরর নাইটের 123তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 123তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাজ্জাদুন নূর মাসাদ। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায়। উনি মূলত ওনার খুব কাছের একজন বন্ধুর ঘটনা পাঠিয়েছেন। আর এই ঘটনাটি মাদ্রাসাকে কেন্দ্র করে। এই ঘটনার মধ্যে ভয়ের বিষয় যেমন রয়েছে, সেই সাথে এমন একটি আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যা আসলে আমাদের বোঝাটা জরুরি। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত 2016 সালের দিকে হয়েছিল। এক বৃহস্পতিবার এই মাসাদ ভাইয়ের বন্ধু, যার নাম হচ্ছে ওসমান, সে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসেছে, বন্ধু বান্ধবরা আনন্দিত হবে, গল্পগুজব হবে, পরদিন শুক্রবার একত্রে সময় কাটাতে পারবে, একসাথে জুম্মার নামাজ আদায় করতে পারবে। আর এই মাসাদ ভাইয়ের খুব কাছের বন্ধু এই ওসমান, যখন তার সাথে দেখা হলো, দেখা গেল যে ওসমান খুব ক্লান্ত, পরিশ্রান্ত, চেহারায় কেমন যেন একটা বিমর্ষ ভাব, মুখটা ফ্যাকাশে, ভয় পেলে যেরকম হয় ওই রকম। তখন এই মাসাদ ভাই জিজ্ঞেস করলেন, কিরে ওসমান, তোকে এমন দেখাচ্ছে কেন, তুই কি অসুস্থ? তখন ওসমান হাসি মুখে বলল, না আসলে আমি অসুস্থ না, এই আছে একটু সমস্যা চলছে। শুক্রবার দিন দেখেন যে এই যে মাসাদ ভাই দেখেন যে এই ওসমানের বাড়িতে তার মাদ্রাসার হুজুর এসেছেন। হুজুর এসে ওসমানকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। অন্যরা কিন্তু
এই বিষয়টা খেয়াল করেনি। অন্যরা বলতে অন্য বন্ধু বান্ধবরা যখন হুজুরের সাথে ওসমান মাদ্রাসায় চলে যাচ্ছিল তখন কিন্তু পথে দেখা হয়েছে এই মাসাদ ভাইয়ের সাথে, তখন সালাম বিনিময় হয়েছে, মাদ্রাসায় চলে যাচ্ছেন এমনটা জানানো হলো আর কি। এরপরে প্রায় 5 বছর কেটে যায়। করোনার সময় চলে আসে 2020 সালের দিকে। এরপর দেখা গেল যে এই যে ওসমান, তার লেখাপড়া আর হলো না, সে নাকি 28 পারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছিল। এরপর সে আর আসলে লেখাপড়া করতে পারেনি। 2022 সালের রমজান মাসে 17ই রমজানের তারাবির পর এই মাসাদ ভাই আর এই ওসমান ভাই এই দুজন বসেছেন গল্পগুজব করার জন্য। এই যে দীর্ঘ 5 বছরের মধ্যে কিন্তু এই তার বন্ধু ওসমান ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি। এরপর যখন কথাবার্তা হচ্ছে, অনেক পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হচ্ছে, এরপর এই যে ওসমান ভাই উনি কথা প্রসঙ্গেই নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করেন। মূলত এই ওসমান ভাই উনি ওনার জীবনে মোট 4টি মাদ্রাসা পরিবর্তন করেছেন। সর্বশেষ যেই মাদ্রাসা উনি লেখাপড়া করেছেন এটার নাম ছিল হাটখোলা ফতুল্লাহ হাজিপাড়া মাদ্রাসা। তো ওখানে যখন ভর্তি হয়েছেন খুব ভালোভাবেই চলছিল দিনকাল, আর উনি মোটামুটি সিনিয়র হয়ে গেছেন আর কি, 20 পারার উপরে কোরআনের হাফেজও হয়ে গেছেন। তখন একদিন মাদ্রাসার বড় হুজুর উনি জানান যে আজকে মাদ্রাসার চাবি হাতে রাখার দায়িত্ব হচ্ছে ওসমান ভাইয়ের। ওখানে একটা ব্যাপার, তা হচ্ছে যে এক একজন সিনিয়র স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয় এক এক রাতে, যে ওই রাতে সে সবাইকে ডেকে তুলবে, মাদ্রাসার চাবিটা তার কাছে থাকবে, ছাদের চাবি, মেইন গেটের চাবি তার কাছে থাকবে, এরকম করে একজনকে দায়িত্ব দেওয়া হয়। ওসমান ভাইয়ের কাছে এই দায়িত্বটা এসে পড়ে। বলে রাখা ভালো, উনি সিনিয়র হলেও মাদ্রাসায় তখন নতুন, মানে ওই মাদ্রাসায় উনি নতুন আর কি। রাত্রেবেলা হুজুর তো চাবি বুঝিয়ে দিয়েছেন এবং হুজুর বলে দিয়েছেন যে ওসমান তুমি তো মাদ্রাসায় নতুন আসছো, মনে রাখবা রাতের বেলা ছাদে যাওয়া যাবে না। ছাদের চাবি এখানে আছে, দিনের বেলা ছাদে যাওয়া যায়, কিন্তু কোনোভাবে রাতের বেলা ওখানে যাওয়া যাবে না। আর যদি কোনো ছাত্র ভাই ওয়াশরুমে যেতে চায় তাহলে সেজন্য একা না যায়, অন্যান্য ছাত্রদের বলা আছে তুমিও বিষয়টা খেয়াল রেখো, তুমিও বাইরে যেতে হলে একা যেও না, কাউকে ডেকে নিয়ে যাবা। তো এরকম কথা বলে দেওয়া হলো আর কি, হুজুর বলে দিলেন। এরপর হুজুর উনি ওনার যে থাকার জায়গা বা ওনার যে বাসা কাছাকাছি ছিল সেখানে উনি চলে যান। হুজুর যেভাবে বলেছেন সেভাবেই সবকিছু করবেন এরকমই চিন্তা করেছেন আর কি। এরপর কি হলো, রাতের বেলা এক ছাত্র ভাই, মানে তার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তার নাম ছিল রাকিব। এই রাকিব রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, সে অন্য কাউকে ডাকেনি, এই ওসমান ভাইকে ডেকেছে। তো ওসমান ভাই উঠেছেন, ওঠার পর যেহেতু হুজুর বলে দিয়েছেন যে এই বিষয়ে সবাই যেন সবাইকে সহযোগিতা করে, তো ওসমান ভাই উঠেছেন। সে ওয়াশরুম থেকে ফেরার পথে তখন ওই রাকিব বলতেছেন ওসমান ভাইকে যে হ্যাঁ ওসমান, আজকে তোর কাছে চাবি আছে, একটা কাজ করি চল তো আমরা ছাদে যাই। ছাদে আসলে কেন হুজুর নিষেধ করে, আর এখন তো কেউ নাই, অনেক রাত সবাই ঘুমাচ্ছে, চল যাই। এদিকে ওসমান ভাই উনি তো ওই মাদ্রাসায় নতুন এসেছেন, ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করলো, ছাদে কি এমন আছে, নিষেধ করলো ঘটনাটা কি, চাবি তো আমার কাছে আছে, যাই দেখি, কেউ তো আর দেখছে না। তখন এই দুইজন আস্তে আস্তে ছাদের উপরে ওঠে। ছাদের উপরে ওঠার পর মানে মেইনলি যে কাজটা প্রথমে করতে হবে তা হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে। তো চাবি দিয়ে খোলার পর দুজনেই ছাদে উঠেছেন। ছাদে ওঠার পর এই যে রাকিব, সে দেখে ছাদে কিছুই নাই, একদম স্বাভাবিক সবকিছু। কিন্তু এই ওসমান ভাই উনি দেখেন ছাদে একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়াল, বিড়ালের আকৃতিটা স্বাভাবিক বিড়ালের মতো হলেও ওখানে আরো একটা কুকুর ছিল, যে কুকুরটার আকৃতি স্বাভাবিক কুকুরের আকৃতি থেকে অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে জল জল করছে, মনে হচ্ছে এই কুকুরটা খুবই হিংস্র। যখনই ওই কুকুরটা দেখেছে যে এখানে দুজন উঠেছে, তখন ওই কুকুরটা নাকি রাগে গড় 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 শব্দ করছে, মানে আক্রমণ করার আগে যেরকম শব্দ করে ওই রকম। তখন এই ওসমান ভাই ওই রাকিব ভাইকে বলছেন, হ্যাঁ রাকিব দেখতো, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? রাকিব ভাই বলেন, তুই কি দেখছিস?
তখন দেখতো এখানে কুকুর বিড়াল দেখা যায় কিনা, তখন রাকিব ভাই বলে কই না তো, আমি তো কিছু দেখি না। এই জিনিসটা কিন্তু ওসমান ভাই বুঝতে পারলেন যে রাকিব কিছুই দেখতে পারছে না, তার কাছে সবকিছু স্বাভাবিক এরকম মনে হচ্ছে, অথচ আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু তখন আর ওই রাকিবকে কিছু বলে নাই, দ্রুত ওখান থেকে বের হয়ে ছাদের ওই গেটটা তালা মেরে দিয়ে নিচে চলে আসছেন। আর উনি আবার জানিয়ে দিলেন রাকিবকে যে রাকিব শোন, রাতের বেলা আসলেই ছাদে আসাটা আমাদের উচিত হয়নি। কেন কি বিষয়, এই বিষয়টা রাকিবকে জানান নাই। যদি রাকিব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আবার যদি কাউকে বলে ফেলে, হুজুর যদি জানেন, তখন তো আর একটা ঝামেলা হবে। তো ওই দিন রাত স্বাভাবিকভাবেই কেটে যায়। পরদিন ভোরবেলা স্বাভাবিকভাবেই সবাই ফজরের নামাজ আদায় করা হলো, ক্লাসের নিয়ম অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেল। তো ওই দিনটা চলে গিয়ে রাত যখন এসেছে, তখন থেকেই একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ওসমান ভাই তার সহপাঠীদের সাথে ঘুমাতে যাবেন। মধ্যরাতে এই ওসমান ভাইয়ের ঘুম ভাঙে একটা ছোট বাচ্চার কণ্ঠস্বরের ডাকে, মানে কণ্ঠস্বরের কারণে ঘুম ভেঙে বলছে, ওসমান ভাই ওঠো ওঠো। তো ওসমান ভাই চোখ খুলে দেখেন যে 5-6 বছর বয়সী একটা বাচ্চা এই ওসমান ভাইয়ের হাত ধরে আছে এবং খুব জোরে জোরে হাত ধরে টানছে। তবে এই বাচ্চাটির চোখ ছিল রক্তবর্ণের, যদিও বা রুমের মধ্যে ডিম লাইট জ্বলছিল, তবুও সেটা বোঝা যাচ্ছিল। আর এই বাচ্চাটা এমন ভাবে হাসছিল, মানুষ রাগান্বিত হয়ে হাসি দিলে যেরকম হয় ওই রকম, মানে স্বাভাবিক হাসি না, রাগান্বিত হাসি। এই জিনিসটা দেখে এই ওসমান ভাই ভয় পেয়ে যায়। উনি চিন্তা করেন, আচ্ছা এই বাচ্চাটাকে একে তো কখনো দেখিনি, কোত্থেকে আসলো, এই ক্লাসরুমে তো একে দেখি নাই। উনি ভয় পেয়ে গিয়ে কি করেছেন, ওই শুয়ে থাকা অবস্থাতেই এই বাচ্চার বুকে সজোরে একটা লাথি মেরেছেন। এই লাথি খেয়ে ছিটকে পড়ে যায় বাচ্চাটি, বেলকনির দিকে পড়ে যায়। আর তখন খুব বিদঘুটে একটা হাসি দিয়ে বলে যায়, ওসমান আমরা 3 ভাই, তোকে কিন্তু দেখে নেব, মনে রাখিস। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠে ছাত্র দেখতে পায় এই যে বেলকনিতে যে গাছের টবগুলো লাগানো ছিল, সবগুলো টব মানে ভেঙে গেছে, ভেঙে পড়ে আছে। কে ভাঙলো এটা তো আর বোঝা গেল না। ওই দিন দুপুরের খাবার সময় হঠাৎ কিতাবখানা থেকে খবর আসলো যে কিতাবখানার এক শিক্ষার্থী নাকি একাই 36 জনের খাবার খেয়ে ফেলেছে, আর তার আচরণ খুবই অস্বাভাবিক। সে পরবর্তী শুধু বমি করছিল। একা 36 জনের খাবার খেয়ে ফেলে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? নিশ্চয়ই না। সেদিন আসরের পর সব হুজুর যারা ছিলেন, শিক্ষকগণ ছিলেন আর কি, তখন এই হেফজোখানার শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন। তারা সব শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা কি কেউ রাতে ছাদে গিয়েছিলে বা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলে? তোমরা কি কোনো কুকুর বিড়াল বা কোনো পশুকে দেখেছিলা? তাদেরকে আঘাত করেছিলা? সব শিক্ষার্থী অবাক হয়ে জিজ্ঞেস করে যে না তো হুজুর, কেন এরকম প্রশ্ন করছেন, আমরা তো এরকম কিছু দেখি নাই। তখন বড় হুজুরকেও অন্য হুজুররা বলতেছেন যে হুজুর আসলে এরা তো কেউ বলছে না, এরা তো ওঠার কথাও না। আসলে হঠাৎ কি এমন সমস্যা হলো যার কারণে এটা শুরু হয়ে গেল, এরকম একটা সমস্যা? একটা বাচ্চা 36 জনের খাবার খেয়ে ফেললো। আমরা তো বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছি। অদ্ভুত ধরনের কান্নার শব্দ শুনতে পাই, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই, কিতাবগুলো এলোমেলো থাকা দেখি। পবিত্র কোরআন যেখানে রাখা থাকে কোরআনগুলো ঠিক থাকে, কিন্তু অন্যান্য কিতাবাদি যেখানে রাখা থাকে সেগুলো এলোমেলো হয়ে থাকে। তারপরে একজন শিক্ষার্থী, সে নাকি ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তো এরকম এটা হচ্ছে, এমনকি বেশ কিছু কিতাবের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তখন বড় হুজুর সবাইকে অভয় দেন। সেদিনের মতো বৈঠক শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই যে ওসমান ভাই, উনি ওনার কাজগুলো গুছিয়ে রেখে রাতের খাবার সম্পূর্ণ করে ঘুমাতে যান। হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভাঙে তার বন্ধুর ডাকে। চোখ খুলে দেখেন, আরে এ তো সেই বন্ধু রাকিব। আর আরেকজন বন্ধু আছে ওখানে, তার নাম হলো সাজিদ। এই 2 বন্ধু রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। ওরা কোনো কথা না বলেই ওসমান ভাইকে আঘাত করতে থাকে। আঘাতগুলো এমন তীব্র ছিল যে ওসমান ভাই চিৎকার করছিল। তবে ওনার চিৎকারগুলো আশেপাশে ঘুমিয়ে থাকা কোনো শিক্ষার্থী শুনতে পাচ্ছিল না। সবাই এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে যে তারা কিছুই বুঝতে পারছে না। আর এই 2 জন তো খুবই বাজেভাবে ওসমান ভাইকে আঘাত করছিল। একটা পর্যায়ে টেনে হিচড়ে ওসমান ভাইকে বারান্দার দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওসমান ভাইকে বলতে থাকে, তোর কত বড় সাহস, আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস।
আজকে তোর বুক আমরা ছিঁড়ে ফেলবো। এক পর্যায়ে ওসমান ভাই অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরত আসে সে তখন দেখে সে তার বিছানাতেই রয়েছে, তার পাশে থাকা সব সহপাঠীরা রয়েছে। হুজুর কিছুক্ষণের মধ্যেই সবাইকে ডাকবে আর কি। সবাই কিন্তু এমন অবস্থা, তারা কিন্তু টেরও পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। এই ওসমান ভাই তার বিছানাতেই রয়েছে। এটা কি স্বপ্নের মধ্যে হলো না কি হলো উনি চিন্তা করছেন। উনি যখন বিছানা ছেড়ে উঠতে যাবেন তখন উনি অনুভব করবেন না শরীরে প্রচন্ড রকমের ব্যথা, উঠতেই পারছেন না। তো কি করা, উনি শরীরটাকে নাড়াতেই পারছেন না। কোনো মতে উঠে দাঁড়ালেন, দেখা গেল উনি হাঁটতেই পারছেন না, পা চলছে না। হুজুরকে জানানো হলো, হুজুর এসে দেখলেন যে আসলেই তো এই অবস্থা। তখন বললেন যে ঠিক আছে, তুমি উজু করে এখানেই নামাজ পড়ে নাও, মসজিদে যেতে হবে না। এরপর ওসমান ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর চলে আসে, এমন অসুস্থ হয়ে যায়। সব সহপাঠীরা তো যারা তাদের মতো করে পড়া করছে, আর হুজুর উনি বললেন যে ঠিক আছে, ওসমান যেহেতু অসুস্থ, ওকে 4 তলায় একা একা বিশ্রাম করার জন্য রেখে আসা হোক। তাকে ওখানে রেখে আসা হয়। যখন এই ওসমান ভাই উনি ওখানে বিশ্রাম করছেন, শুয়ে আছেন, তখন কিন্তু দিনের বেলা। হঠাৎ নাকি চারদিকে জানালা খুলে গেল, মনে হচ্ছে ঝড়ো বাতাস শুরু হয়েছে। ওই ঝড়ো বাতাসে ওই রুমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে বুকশেলফে থাকা বিভিন্ন বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে, আর বেলকনিতে রাখা ফুলের টবগুলো মনে হচ্ছে কেউ তার দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর মনে হচ্ছিল 15 থেকে 20 জন একসাথে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছে। সবাই একই কথা বলছে, সমস্বরে সবাই একই কথা বলছে, ওসমান তোকে কিন্তু আমরা মেরে ফেলবো, তুই আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস, তোকে ছাড়বো না। এরকম হচ্ছে। এদিকে এই ওসমান ভাই হামাগুড়ি দিতে দিতে একটা পাশে চলে আসার চেষ্টা করছেন। উনি একটা পাশে আসার পর একটা শেলফে থাকা পবিত্র কোরআন ধরে নিজের বুকের সাথে চেপে ধরলেন। উনি চিন্তা করেছেন যে যেহেতু পবিত্র কোরআনকে আমি চেপে ধরেছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এর মধ্যে কি হয়েছে, নিচ থেকে ওস্তাদ অর্থাৎ যিনি প্রধান শিক্ষক মোহতামিম, উনি চিৎকার করে বলছেন, এই ওসমান তুমি ঠিক আছো? তখন ওই ওসমান ভাই এই ডাকটা শুনেছেন। উনি বলছেন যে হুজুর আপনি তাড়াতাড়ি উপরে আসেন, নাহলে আমি মারাই যাব। হুজুর দ্রুত উপরে চলে আসেন। হুজুর এসে দেখেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তবে এই যে প্রচন্ড বাতাসের কারণে বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল, এগুলো নিচে পড়ে আছে। হুজুর দ্রুত গিয়ে ওসমানকে জড়িয়ে ধরেন। এরপর ওসমান তো কান্নাকাটি শুরু করে দেয়, হুজুর আপনি না আসলে আমি তো মারাই যেতাম। তখন হুজুর তাকে আবার নিচে নিয়ে আসেন, যে এখানে আসলে একা রাখাটা তাকে তাকে যে একা রেখে গেছেন জিনিসটা আসলে উচিত হয়নি। তবে তখন তো ফজরের নামাজ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তখন তো আর ভয়ের কিছু থাকার কথা না। যাই হোক, ওই দিন নারায়ণগঞ্জের একজন বিখ্যাত হুজুর, তার নাম হচ্ছে আওয়াল হুজুর, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হলেন। তো উনি আসলেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। আওয়াল হুজুর কিন্তু এই রুকিয়া সংক্রান্ত বিষয়ে মোটামুটি বেশ ভালো জ্ঞান রাখেন আর কি। ওনাকে বিভিন্ন বিষয় বলা হলো যে মাদ্রাসায় এই ধরনের সমস্যা চলছে। তখন নাকি এই কথা বলতে বলতে ওনার যে ছোট ছেলে, এই ছোট ছেলে উনি কিন্তু তুরস্ক থেকে লেখাপড়া করে আসছেন। তবে উনি ওনাকে দেখলে কোনো আলেম বা এরকম কিছু মনে হয় না। উনি ক্লিন শেভড, মাথার চুলও ছিল ছোট ছোট। তো কথা বলতে বলতে হঠাৎ করে উনি এক পাশে সরে গেলেন। যাওয়ার পর কিছু বাচ্চারা এক জায়গায় লেখাপড়া করছিল, এর মাঝখানে গিয়ে নাকি ওই পূজারীরা যেভাবে ধ্যানে বসে ওরকম ধ্যানে বসে গেছেন। হঠাৎ করে তার এইভাবে ধ্যানে মতো করে বসে যাওয়া, আবার বিড়বিড় করছে, এটা তো দেখে সবাই অবাক হয়ে যান যে কি ব্যাপার, এরকম কেন হলো। হুজুররা তো আগে থেকেই বেশ কিছু ভয়ের বিষয়গুলো নিয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আবার কোনো সমস্যা শুরু হলো কিনা। তখন দ্রুত আশেপাশে থাকা শিক্ষার্থীদেরকে হুজুররা সরে যেতে বললেন, তোমরা এখান থেকে দ্রুত সরে যাও। এরপরই নাকি এই ছেলেটা মাটিতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে। আবার হুজুর তো এক সাইডে রয়েছেন। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটে গেছে। হুজুরকে জানানো হলো, দ্রুত হুজুর তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান, বাসায় চলে যান আর কি। বাসাটা খুব বেশি দূরে ছিল না। এই যে
আওয়াল হুজুর উনি তো বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হয়েছে, তার ছেলে এখানে এসে হঠাৎ করে এরকম আচরণ করেছে, বিষয়টা তো স্বাভাবিক না। এরপর উনি মাদ্রাসায় আসেন, আসার পর শিক্ষার্থীদের সাথে কথা বলেন, হুজুরদের সাথে কথা বলেন, সবকিছু শুনলেন। এরপর এশার নামাজের পর আবার সবার সাথে বসবেন বলে উনি চলে গেলেন। এশার নামাজের পর বসলেন, বসার পর উনি নিজে থেকেই বলছেন, এই তোমাদের মধ্যে কে এই কাজটা করছে বলো, এই অপকর্মটা কে করেছে? কেউ না কেউ করেছে। হুজুররা তো অবাক হয়ে গেছেন যে নিশ্চয়ই এই আওয়াল হুজুর কোন একটা তথ্য পেয়েছেন যার কারণে এসে বলতেছেন। এদিকে কেউ তো স্বীকার করে না যে ঘটনাটা কি। সবাই বলতেছেন আমরা খুবই একটা ভীতিকর অবস্থার মধ্যে আছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তো এদিকে হয়েছে কি, ওই দিনটা ছিল বৃহস্পতিবার, আর এই যে ওসমান ভাই উনি তো অসুস্থ ছিলেন, উনি ছুটি নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এরপর দিন বড় হুজুর গিয়ে তাকে নিয়ে আসেন। এইখানে আর একটা ঘটনা ঘটে, তা হচ্ছে বড় হুজুর এসে ওসমানের কাছে যান, মানে ওসমান ভাইয়ের কাছে যান, তার মা বাবাও সেখানে ছিল। তখন বড় হুজুর বলছেন যে ওসমান, তুমি কি নিজের মুখ থেকে সব কথা বলবে নাকি আমি তোমার মা বাবার সামনে সব কথা খুলে বলবো? তখন এই ওসমান ভাই স্বীকার করেন যে ওই রাত্রে হুজুরের নির্দেশ অমান্য করে ছাদে উঠেছিলেন এই রাকিবকে সাথে নিয়ে। তখন এই হুজুর বললেন যে ওসমান, তুমি কি জানো যে কি ভয়ঙ্কর কাজ তুমি করেছো? তুমি জানো না, এইখানে অনেক দুষ্টু শ্রেণীর জিনেরা ছিল যারা মাদ্রাসার বাচ্চাদেরকে বিরক্ত করত। এরকম 3টা জিনকে ছাদের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল। ওখানে রাতের বেলা কারো যাওয়া নিষেধ। রাতের বেলা কেউ যদি ওখানে যায়, সাথে সাথে এই বন্ধনীটা কেটে যাবে আর ওরা মুক্ত হয়ে যাবে। তুমি সেখানে গিয়েছো, তোমার সাথে আরেকজনকে নিয়ে গিয়েছো। ওখানে যাওয়ার সাথে সাথে তুমি যাদেরকে দেখেছো ওরাও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ছিল, আর যাওয়ার সাথে সাথে ওরা এখান থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হওয়ার পর ওদের গোত্রের আরো অনেকগুলো জিনেদেরকে নিয়ে এখন মাদ্রাসায় বিরক্ত করা শুরু করেছে। এর মধ্যে তোমার কাছে একটা জিন এসেছিল, তুমি লাথি মেরেছ, আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। এখন প্রায় 150 জিন এই মাদ্রাসায় উৎপাত করার জন্য চারদিকে ঘিরে রেখেছে। বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে তাদের মানসিক অস্থিরতা সৃষ্টি করে পড়াশোনায় বাধা তো দিচ্ছেই, এদের মাদ্রাসায় থাকার ক্ষেত্রে বাধা দিচ্ছে। আর এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি। তুমি কাজটা ভালো করো নাই। তবে আমার একটা দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটা পালন করেছি। ওই যে 3টা জিন, ওই 3টা জিনের মধ্যে 2টো জিনকে আবার বন্দি করতে সক্ষম হয়েছে। তবে আর একটা জিন বন্দি হতে হতেও হয়নি, তবে ওর উপর যে রুকিয়া করা হয়েছে তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে। ও এখন তোমার বাড়ির এখানে এসে আস্তানা গেড়েছে তোমাকে ক্ষতি করার জন্য, কারণ ওটাকেই তুমি লাথি মেরেছিলা। এটাকে বন্দি করতে পারিনি, তবে ও তোমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রেখো, তুমি যে কাজটি করেছো কাজটি ভালো করোনি, এর একটা শাস্তি তুমি পাবে। কি যে শাস্তি এটা আমি বলতে পারবো না, তবে মনে রেখো তুমি তোমার জীবন থেকে খুবই মূল্যবান একটা আধ্যাত্মিক জিনিস হারাবে। এটা বলার পর ওসমান ভাইকে নিয়ে চলে গিয়েছেন, কারণ ওনার আরো কিছু রুকিয়া করার দরকার ছিল। এরপর আরো কিছুদিন পার হয়ে গেলে ওনার 28 পারা হেফজ কমপ্লিট হয়, মানে আর 2 পারা ছিল সম্পূর্ণ হাফেজ হতে। এরপর উনি নাকি আর পড়তে পারেন নাই, হঠাৎ করে ওনার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে, উনি বাড়িতে চলে আসেন, আর মাদ্রাসায় যান নাই। এরপর আস্তে আস্তে উনি ওনার আমলের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসেন। বিভিন্ন ধরনের বাজে নেশায় উনি অভ্যস্ত হয়ে যান, বাজে ছেলেদের সাথে উনি মেশা শুরু করেন। আস্তে আস্তে এই 28 পারা উনি ভুলে যান। একটা সময় বুঝতে পারেন যে আসলে হুজুর ওই দিন যে বলেছিলেন তুমি তোমার জীবন থেকে একটা মূল্যবান আধ্যাত্মিক জিনিস হারাবে, এইটা যে এইটা হবে এটা উনি বুঝতে পারেন নাই। উনি আফসোস করেন যে হুজুরের নির্দেশ অমান্য করেছিলেন, যার কারণে এরকম ঘটনা ঘটে গেছে। এরকম একটা কঠিন শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে এটা মনে হতে পারে এটা তেমন কিছু না, তার শারীরিক তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু একটা ছেলে হাফেজ হওয়ার একটা প্রবল বাসনা নিয়ে 28 পারা পড়ে তার আর পড়া হলো না, পুরোটা ভুলে গেল।
সে ভিন্ন একটা জগতে চলে গেল, তার আমলের অনেক পরিবর্তন হয়ে গেল। এখন অবশ্য সে আবার আস্তে আস্তে তার আমল আবার ভালো করার চেষ্টা করছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে আমি বলেছিলাম যে একটা আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। তা হচ্ছে আমরা কওমি মাদ্রাসা অঙ্গনে যারা কিছুটা সময় হলেও দিয়েছি, ওখানকার যে পরিবেশ, ওখানকার ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আর অন্যান্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের সম্পর্ক কিন্তু একরকম না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে, সেখানেও আছে, এটা থাকবেই। কিন্তু আধ্যাত্মিক এলেম অর্জনের ক্ষেত্রে ওস্তাদের সান্নিধ্য, তার আনুগত্য, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ কওমি অঙ্গনে যেই লেখাপড়াগুলো হয়ে থাকে এর সাথে রুহানি জগতের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য শিক্ষকের কথা শোনা, তার প্রতি সম্পূর্ণ আদব রক্ষা করে চলা, আনুগত্য করা, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। যারা কওমি অঙ্গনে লেখাপড়া করেছেন তারা এটার গুরুত্ব বোঝেন। আমরা বাইরের মানুষজন এটা ওভাবে বুঝতে পারি না। যে এলেমের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে সেখানেই প্রবল আনুগত্যের প্রয়োজন হয়, যেটা কিন্তু কওমি অঙ্গনে দেখা যায়। অন্যান্য অঙ্গনগুলোতে এটা ওভাবে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো এই যে হুজুর যিনি ওসমান ভাইকে নিষেধ করেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এইটার একটা প্রভাব যেটা পড়বে তার আধ্যাত্মিক বা রুহানি জগতে পড়বে, সে যে লেখাপড়া করেছে এটার উপর পড়বে এবং তার পুরো একটা আমলের উপর পড়বে। তাই হয়েছিল। আমরা ওসমান ভাইয়ের জন্য দোয়া করব, যেহেতু উনি আবার ফেরত আসার চেষ্টা করছেন। আল্লাহ তাকে কবুল করুন। সেই সাথে আমরা চেষ্টা করব, আমরা যাদেরকে ফলো করি, বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে যাদেরকে ফলো করি, তাদের পরামর্শগুলো আমরা মেনে চলব। কারণ অনেক সময় শিক্ষকরা সব বিষয় বলেন না, বললে অনেকে ভয় পেয়ে যাবেন, বিশেষ করে মাদ্রাসা অঙ্গনে। তখন দেখা যাচ্ছে যে আমরা ভুল করে যদি কোনো কাজ করে ফেলি, এই মাদ্রাসায় যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা ঘটে যেতে পারে। তখন কিন্তু অনেকের বদদোয়া এবং অভিশাপের শিকার হতে হবে যে ওস্তাদের কথা অমান্য করে কাজটি করা হলো, অনেকের ক্ষয়ক্ষতি হলো, পুরো মাদ্রাসার বদনাম হলো, মাদ্রাসা সম্পর্কে একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়লো, অনেক স্টুডেন্টরা মাদ্রাসা ছেড়ে চলে গেল ভয় পেয়ে। তো এইটার একটা বদদোয়া বা অভিশাপ তো এসে লাগবেই, এটাই তো স্বাভাবিক। এই জন্য ওস্তাদের কথা মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে দুজন ঘটনা পাঠিয়েছেন, মাসাদ ভাই এবং আব্দুল রাহিম ভাই। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। তো লিসেনার, আমার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আপনারা আমার কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে। যদি ভিডিওটা ভালো হয় তাহলে বলে যাবেন কমেন্টে। আর যদি ভিডিওটা কোনো প্রকারে যদি কোনো আপনাদের খারাপ লেগে থাকে তাও আমার কমেন্টে বলে যাবেন, লিখে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কোন ভিডিও আপনাদের পছন্দ, তাহলে আমি বুঝতে পারবো। আমি কিন্তু প্রতিদিন রাত 10টা বাজে ভিডিও পাবলিশ করে থাকি। আমি সবসময় আমার চিন্তা ভাবনা আপনাদের মাঝে কীরকম করে ভালো ভিডিও উপস্থাপন করব, আমি সেই জন্যে আমি প্রতিনিয়ত আমি বাছাইকৃত আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি।
আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।